experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সাবলীল উত্তর দিতে সে সক্ষম হলো না। বাকযন্ত্র থেকে কোনো শব্দই বের হলো না। চুপচাপ নত দৃষ্টি ফেলে ইতস্তত করতে লাগলো। বেশ খানিকটা সময় আহিস উত্তরের অপেক্ষা করলো। যখন পেল না, ভারী রাগ হলো তার। মেয়েটা তাকে ইগনোর করছে কেন? পূর্ণ দৃষ্টিতে মনিরাকে পরখ করতেই বিরক্ত দৃষ্টিটা শান্ত হয়ে এলো। জড়তায় ফেসেছে মেয়ে। মুচকি হেসে বলল, এই মেয়ে, জড়তা কেন করছো? ভালো নেই? ভালো থাকতে পয়সা লাগে নাকি? ভালোবাসাতে থেকেও ভালো নেই বলা পাবলিকদের আমার খুবই অপছন্দ। তুমি কি আমার অপছন্দের লিস্টে পড়তে চাইছো নাকি? মনিরার মনে হয় ছেলেটা তাকে উপহাস করছে, তাকে দুর্বল ভাবছে। নিমিষেই নিজের সকল জড়তা কাটিয়ে দ্বিগুণ গম্ভীর স্বরে বলল, আমি না মানলেও সম্পর্কে আমি আপনার ভাবি হই। আপনি বলে ডাকুন, সাথে মেয়ে না বলে ভাবি ডাকুন। শুনতে ভালো দেখায়। আমাকে খারাপ লাগছে বুঝি? আমার তো মনে হচ্ছে আমার মতো ভালো আর কেউ নেই, এমনকি আপনিও না। থেমে যায় মনিরা। ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি। অপর পক্ষকে পাল্টা জবাব দিয়ে হারিয়ে দেওয়ার মাঝে এত আনন্দ মিশে আছে কেন? খানিক চুপ থেকে আবারও বলল, আমি আপনার লিস্টেই থাকতে চাই না। সেখানে পছন্দ অপছন্দ ভাবা বড় লোকই কারবার। রাগ হওয়ার কথা থাকলেও আহিস নিজের মধ্যে এমন কোনো আভাস পায় না। শক্তপোক্ত জবাব বেশ লেগেছে। ঠোঁট এলিয়ে হেসে বলে, বা, আই লাইক দিস অ্যাটিটিউড। তবে আমার জীবন দশায় আজ পর্যন্ত আমি কাউকে ভাই স্বীকৃতি দিইনি। সেখানে তোমাকে ভাবি স্বীকৃতি দেওয়া বড় লোকই কারবার। আমার থেকে না হলেও 3-4 বছর ছোট হবে। আপনি রেখে নিজেকে অপমান করতেও চাইছি না। যাই হোক, চাটা তৃপ্তি করেছিল, ট্রিটটা পাওয়ানো রইল মেয়ে। গাম্ভীর্য ধরে রেখে হাঁটা ধরে আহিস। মনিরার এতদিনের ভুল ধারণা হুট করে বদলে গেল। একটা বারো আহিসের চোখ তাকে অন্য ইঙ্গিত দেয়নি, না কোনো অশ্লীলতার ছাপ ছিল। তাহলে বাবা ভাইয়ের মতো সে নয়, নাকি খোলস ধরে রেখেছে? কথাগুলো ভেবেই মনিরার চিন্তিত হয়ে পড়ে। তাকে সতর্ক থাকতে হবে। মেয়ে ঘরে একা আছে বলে পা চালিয়ে ঘরের দিকে হাঁটা ধরে। একটুর জন্য মেঘে কাজ ছাড়া করলেই অন্তর কেঁপে ওঠে তার। ঘরের দৃশ্য তাকে বড়সড় চমকে দেয়। আহিসের পাশে বসে আছে মিহি, চোখে মুখে ভয়। আহিসের ডান হাতে শোভা পাচ্ছে ছোট্ট একটা ছুরি। চোখ বেরিয়ে আসার উপক্রম। ছেলেটা তবে তার মেয়ের ক্ষতি করে দেবে? জড়সড় ভঙ্গিতে ঘরে ঢুকবে পূর্বেই আহিসের গলার স্বর শুনে থেমে যায়। ভয় পাচ্ছ কেন আম্মা? দুর্ভাগ্যবশত আমি তোমার চাচু হই। তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরও একই। রক্তে টান তো একটু প্রকট তো হবেই। যাই হোক, তুমি কিন্তু আমাকে চাচু রাখবে না, এটা শুনলে আমার রাগ হবে। এবার তুমি ঠিক করো তো আমাকে কি ডাকবে? আমি তোমাকে বকবো না আম্মা, আমরা বন্ধু হব। কথা বলো, বলো আমাকে কি বলে রাখবে। আঙ্কেল ট্যাঙ্কেল কিন্তু শুনবো না। ব্রিটিশদের মতো আঙ্কেল শুনতে ইচ্ছে করে না। আহিসের বলার ভঙ্গিমা মিহির মন কাড়ে। অবশেষে তার মুখে হাসি ফোটে। খিলখিল করে হেসে ওঠে সে। হাসি থামিয়ে বলে, তুমি ঠিক করে দাও আমি কি ডাকবো। আহিস কিছু বলার জন্য মুখ খোলে, তবে বলতে আর পারে না। তার আগেই সালেহা বেগম মনিরার হাত ধরে ঘরে ঢুকতেই বলে ওঠে, আব্বু ডাকবে, এত বলা বলির কি আছে? আহিসের মুখ হাঁ হয়ে থাকে। মায়ের মতলব বুঝে উঠতে পারে না। মনিরা খানিক লজ্জা পায় শাশুড়ির আচরণে। মনিরার দিকে তাকিয়ে হ্যাবলাকান্তের মুখ বন্ধ করে নেয় আহিস। ব্যাপারটা হজম করে মায়ের সাথে তাল মিলিয়ে বলে ওঠে, সমস্যা কি মা? বিয়ে ছাড়া, বউ ছাড়া, পরিশ্রম ছাড়া মেয়ে পেলাম, একদম সোনায় সোহাগা। ছেলের লাগাম ছাড়া কথায় সালেহা বেগম হেসে ওঠেন। মনিরা চাপার রাগ নিয়ে বাইরে যাওয়া ধরতেই আহিস থমকে বলে, এই মেয়ে দাঁড়াও, শোনো, আমি কিন্তু তোমার স্বামীর মতো নই, তাই অযথা আমার সামনে লাফালাফি করবে না। মেয়েকে স্যাভেজ শেখাচ্ছ ভালো কথা, তাই বলে আব্বুর কাছেও আসতে মানা।
মনিরা কটমট করে তাকায়। সালেহা বেগম মিহি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, মিটিমিটি হাসছেনও। দাঁতে দাঁত চেপে মনিরা বলে উঠলেন, এই ছেলে, আপনার সামনে পিছনে আশেপাশে কোথাও আমি নেই, সাবধানে কথা বলবেন। আমার ইচ্ছে মতো নিজের মতামত ফলাতে আসবেন না, খুব খারাপ হবে। মনিরা কথাগুলো বলে ঠিকই আহিসকে জবাব দেয়, তবে কাঠিন্যতা দেখে ঘর ছাড়তে পারে না, কৌতূহল নিয়ে দাঁড়িয়ে থাকে। আহিস মুচকে হেসে কিছুক্ষণ মনিরার মুখশ্রীতে তাকিয়ে থাকে, তারপর মিহির দিকে ডান হাতে থাকা ছুরিটা এগিয়ে দিয়ে বলে, তোমার আম্মু ভয় পাচ্ছে আমার, ভাবছে আমারও বুঝি কারো হাত। এই যে ছুরিটা দিলাম, আব্বুকে যদি খারাপ মনে হয় একদম বুকে বসিয়ে দেবে, কেমন? ভয় পাবে না। শুধু আব্বুকে নয়, যে তোমার সাথে খারাপ করতে চাইবে নিজেকে প্রোটেকশন দিয়ে নিজেই রুখে দাঁড়াবে। বাকি আব্বু আছে তো, সব সামনে নেবে। কি ভরসাযুক্ত কথা। মিহির চোখ কেমন আকস্মিক প্রাপ্তিতে চকচক করছে। মনিরার দৃষ্টিও কিছুটা নরম হয়, তবে দেখাতে চায় না। হনহন করে ঘর থেকে বেরিয়ে আসে। দৃষ্টিগোচর হতেই আহিস শব্দ করে হাসে। সালেহা বেগম ছেলের খুশি দেখে ছলো নয়নে তাকায়। কতদিন এমন হাসতে দেখেনি। বেরোবে না করেও আজ বেরোলো আদিল। মেজাজ আজ সকাল থেকে তুঙ্গে উঠে আছে। দুপুরের খাওয়াটাও রাগের বশে খায়নি। কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণে আসছিল না তার। ঝটপট রেডি হয়ে অফিসে চলে এসেছে। কাজের মধ্যে থাকলে হয়তো কমে যাবে, তবে কমার বদলে বাড়বে আদিল একটু হলেও টের পেয়েছিল, কিন্তু কিভাবে মাথা থেকে বেরিয়ে গেছে বুঝতে পারেনি। আর এই না বোঝাটাই হয়তো ভুল হলো। অফিসের সামনে গাড়ি দাঁড় করাতেই কয়েক পাল লোক ছুটে এলো গাড়ির দিকে। একজন দরজা খুলে দিল, আর এগুলো আদিলকে কভার করে দাঁড়িয়ে গেল। শত্রুর বুলেট তাদের ভেদ করেও যেন আদিলকে ছুঁতে না পারে, এমনই প্রচেষ্টা। রাগে চোখ মুখ রক্তিম হয়ে এলো আদিলের। রাগটা আকাশ ছুড়ো মেয়েলি অবজ্ঞাসূচক হাসিতে। মুষ্টিবদ্ধ হয়ে এলো হাত। কিছুক্ষণ আগেই অফিসে এসেছে মীরা চাকরির আবেদন করতে। তার ইদানিং আদিলের সাথে থাকতে বেশ লাগছে, তবে হুট করে এমন বিনোদন পাবে কল্পনাও করেনি। তার একটা গুলি খেয়ে আদিল মাহমুদের প্রোটেকশনের জন্য কয়েক পাল মানুষ লাগবে, এরকমটা ভাবতে গেলেও যেন মাথা ঝনঝন করে ওঠে। হাসিগুলো বাঁধন ছাড়া উপচে পড়ছে। বেশিক্ষণ সেই হাসি ঠোঁটের ভাঁজে টিকিয়ে রাখতে সক্ষম হলো না সে। কেউ আকস্মিক তার মুখে বন্দুকের নল ঢুকিয়ে দিয়েছে। ঘটনাটা সে স্বাভাবিকই নিত যদি বন্দুক দিয়ে শরীর স্পর্শ করা লোকটা আদিল হতো, কিন্তু না, কয়েক পাল চামচের মধ্যে সুদর্শন ভয়ঙ্কর ধরনের একজন এমন উদ্ধত করতেই পেরেছে। মুহূর্তেই ক্রোধ যেন দলা পাকিয়ে মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। মুখশ্রীতে কঠোরতা এনে তীক্ষ্ণ চোখে ছেলেটার দিকে তাকায় মীরা। ছেলেটা মীরাকে নেহাত হেলায় নিয়ে গৌরবে হাসে। মীরা এক পলক এলোমেলো দৃষ্টি ফেলে আদিলকে পরখ করে। স্বাভাবিক শান্ত চোখে দেখছে সে, অথচ কিছু বলছে না। মীরা খুব করে চাইছে আদিল কিছু বলুক, শার্টের আড়ালে লুকিয়ে রাখা বন্দুকটা বের করে ছেলেটার কপাল বরাবর শুট করুক। এরকম চাওয়ার কোনো মানুষই খুঁজে পেল না এক রত্তি স্বস্তি। কেমন এক অস্থিরতা তাকে কাবু করে দিচ্ছে। মীরা এক্সপ্রেশন দেখে ছেলেটি আবারও বিজয়ী হাসলো, বলল, কে আপনি? হাসছেন কেন? স্যারের সামনে এভাবে হাসার সাহস কি করে হলো? প্রাণের মায়া নেই? এই চেক কর মেয়েটাকে, দেখ সন্দেহজনক কিছু আছে কি না। মীরার ভীষণ হাসি পায় এবার। তাকে কেউ প্রশ্ন করছে প্রাণের মায়া নেই, অথচ জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তার মায়া কেন সহানুভূতিও হবে না। ছেলেটি কথাটা শেষ করেই বন্দুক সরিয়ে নিয়েছে। দুটো লোককে এগিয়ে আসতে দেখে মীরা ভ্রু যুগল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েদের বডি পার্টসগুলো দেখে বেশ ভালো লাগে, তাই না? শরীর উত্তেজনায় ছটফট করে। আয় আয় দেখে যা, চরিত্রহীনের দল। মীরা কথাগুলো গার্ডসদের বলেছিল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল আদিলের চোখে। মীরার কথায় আদিল চোখ বুঝে নেয়। রাখতে সে চাইছে না এখন, কিন্তু মেয়েটা যে পণ করে এসেছে। গম্ভীর কণ্ঠে গার্ডকে কিছু বলবে তাই আগেই দুটো গার্ডকে মীরার ব্যাগের দিকে হাত বাড়াতে দেখে কুঁচকানো ভ্রুযুগল আরও কুঁচকে যায়। হুঙ্কার দিয়ে বলে উঠল, স্টপ দিস। মীরা হাসে। আদিলের রাগী মুখশ্রীর দেখে হাসি চওড়া হয় তার। হুট করে ছেলেটার হাত থেকে অন্যমনস্কতার সুযোগ নিয়ে রিভলভার ছিনিয়ে নেয়।
ছেলেটি চমকে কিছু বলতে চায়। পূর্বের ঘটনাটা রিপিট হয়। ভয়ে থরথর করে কেঁপে উঠল ছেলেটি। ট্রিগারে একটা চাপ, তার জীবন শূন্যে। মীরা হেসে সে বলে, তোর আর আমার মাঝে পার্থক্য একটাই, তুই কাজ অর্ধেক করেই বিজয়ের উল্লাসে মত্ত হোস, আমি কাজ সমাপ্তির পর। কথাগুলো বলেই আদিলের দিকে তাকায়। তাচ্ছিল্য করে বলে ওঠে, যে নিজের প্রোটেকশন দিতে পারে না সে আপনাকে দেবে কেমন করে? মুখ থেকে বন্দুক বের করে ছুঁড়ে মারে মাটিতে। রাগ নেই এখন, সামান্য প্রতিশোধ নিতে পেরে আনন্দ হচ্ছে। আনন্দটাকে বাড়িয়ে দিতে ন্যাকামো সুরে বলল, দেখুন না আদিল, আমাকে আপনার কাছে যেতে দিচ্ছে না এরা, ভীষণ পচা। ঠুনকো ন্যাকামোটা একদম পছন্দ হয় না আদিলের। চোখ রাঙিয়ে হনহন করে হেঁটে চলে যায়। মীরাও আদিলকে অনুকরণ করে পিছু নেয়। গাডরা এবার কিছু বলতে পারে না, বলারও কিছু নেই। তবে অপমানিত হওয়া ছেলেটি সমান ক্রোধে আড়ালে চলে যায়। ফোন বের করে কাউকে ফোন দেয়। প্রথমবার কেটে যায়, দ্বিতীয়বার রিসিভ হয়। কোনো রকম ফর্মালিটি না করেই ছেলেটি বলে উঠল, মেয়ের দুর্দান্ত সাহস, ভাল লাগছে, এরে আমি চাই। অপর পাশ থেকে হাসির শব্দ। লোকটি হাসতে হাসতেই বলে ওঠে, ভাল লাগছে তো আমারও। তেজ দেখে মনে হয় আগুন। যে মেয়ে আদিল মাহমুদের অফিসে ঢুকে তারই কেবিনে দাঁড়িয়ে তারই শরীরে বুলেট নিক্ষেপ করতে পারে, মামুলি ভাবছো তাকে? মামুলি ভাবছো তাকে? বদমাইশি আলাপ বাদ দাও। আদি বুঝতে পারলে একদম গলা কেটে রেখে দিবে। তার শিকারে কারো নজর বরদাস্ত করবে না, সাবধান। ছেলেটি এবার খেঁকিয়ে উঠল, মাথা গরম করো না চাচা, তোমার পোলারে আমি অ্যাকচুয়াল পরিমাণও ডরাই না। যেহেতু ভাল লাগছে সেহেতু শিকারের মালিক চেঞ্জ হয়ে গেল। ফোন কেটে দেয় ছেলেটি। মুখে বাঁকা হাসি ধরে রেখে অফিসের ভেতর ঢুকে পড়ে। অপর পাশে থাকা অনল মাহমুদ বিকট শব্দে হেসে ওঠে। হাসতে হাসতে চোখে পানি আসার জোগাড়, তবু হাসি তার থামে না। নতুন এক হিংস্রতার খেলা দেখার আশায় মন আনচান করে ওঠে। লাঠি ভাঙলেও তার লাভ, না ভাঙলেও তার লাভ। ভয় কি? আম্মু তাড়াতাড়ি এসো না, সময় নেই একদম। আফিফের উঁচু কণ্ঠস্বর। কামিনী বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। ছেলেকে দেখে মিষ্টি হেসে এগিয়ে যান। শর্ট ইন করে পড়ায় ফর্মাল লাগছে, গম্ভীরতার ছাপে কতটা সুদর্শন লাগছে। তার ছেলে কি জানে? জানলে হয়তো কোনো একটা মেয়েকে অন্তত পাত্তা দিত। আর কত একা থাকবে, বয়স তো 29-এর কোঠায়। সঙ্গী নির্বাচন করতে হবে না? ঠিক করলেন আজ ঠিক সন্ধ্যাবেলায় কথাটি তুলবেন। প্রকৃতির সৌন্দর্যে নিশ্চয়ই ছেলে হুটহাট রেগে যাবে না। সুযোগটাকেই কাজে লাগাবেন তিনি। মায়ের ভাবনা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে আফিফ হালকা হাসল। গলা উঁচিয়ে আবারও বলল, এই জিয়া, তুমি আসবে নাকি তোমাকে রেখেই চলে যাব? টাইম ওয়েস্ট আমি একদম পছন্দ করি না, তোমার জানার কথা। জিয়া কথা বলে না। আফিফ বিরক্তি নিয়ে হাঁটা ধরবে, কামিনী বেগম হাত ধরে আটকে দেন। মায়ের ওপর কথা বলতে পারে না সে, তাই একরাশ বিরক্তি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। জিয়াউল বের হলো আরও মিনিট 2 পরে। হাতে বড় সড়ো 3টে ব্যাগ, দেখে বেশ ভারী মনে হচ্ছে। আফিফ তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাগগুলো পরখ করেই কিছু বলবে, তার আগেই জিয়াউল তড়িঘড়ি করে বলল, স্যার, সবগুলো আমার কাপড়। ঘুরতে যাচ্ছি বুঝতেই পারছেন, মিনিটে মিনিটে চেঞ্জ করব। একটা আদিবাসী পছন্দ হলে বিয়ে সেরে বাড়ি চলে যাব। একদম সত্য কথা স্যার, বিশ্বাস না হলে চেক করুন। এক নাগারে কথাগুলো বলে জিয়াউল সবগুলো দাঁত বের করে হাসল। আফিফার ঘাটল না, বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে হাতে ধরল। জিয়াউল হাঁপ ছেড়ে বাঁচল যেন। শার্ট আলগা করে ভয় মিশ্রিত মুখে বুকে থুথু দিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। পকেট থেকে ফোন বের করে বলল, প্রথমে সরি স্যার, তারপর আদিবাসী পছন্দ হলে বাবা মায়ের সাথে কথা বলার দায়িত্ব আপনার। তারপর আমার জীবন নিয়ে টানাটানির জন্য আপনার ছেলের নামে জিডি করব। স্বাক্ষর করে দিবেন। এখন রাখছি স্যার, বেঁচে থাকলে আবার কথা হবে। নুরুল আলম সিদ্দিকীকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দৌড় দিল জিয়াউল। আবার না তাকে রেখে চলে যায়। জিয়াউল গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল আফিফ। আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলল নতুন কোনো সৌন্দর্যের খোঁজে। এবার যাচ্ছে নীলাচল। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত নীলাচল। নীলাচল টাইগার হিল নামেও পরিচিত। নীল সাদার অপরূপ মেলবন্ধন দেখতেই তো ছুটে যাওয়া। যাত্রা সুখের হোক। আধা ঘন্টা ধরে নখ কামড়ে যাচ্ছে নাদিয়া। ক্যাফেতে বসে আছে সে। সম্মুখে বসে ভ্রুকুচকে নাদিয়াকে দেখে যাচ্ছে আফরা, মীরা। মেয়েটা হুট করে ডেকে নিয়ে এসেছে। তার উপর এমন অস্থিরতা, নীরবতা ভেঙে আফরা গম্ভীর কণ্ঠে শুধালো, এমন করছো কেন তুমি? কি জন্য ডেকেছো বলবে তো? অসহায় দৃষ্টিতে তাকালো নাদিয়া। মলিন স্বরে বলল, চলো না কোথাও ঘুরতে যাই। ক্যাফে এসেও তোমার ঘোরা হয়নি? মীরার সন্দেহী কণ্ঠ। থতমত খেয়ে গেল নাদিয়া। মুখটাকে আরেকটু নরম করে বলল, আমি বান্দরবানের বাসিন্দা হয়েও সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আজ হুট করেই মনে হলো ঘুরতে যাওয়ার কথা। তোমাদের ছাড়া ভরসাযোগ্য কাউকে পেলাম না। যাবে? ইয়াপ, লেটস গো। আমারও কেমন ইচ্ছে করছে, তবে এই বিকেলে কোথায় যাবে? কাল সকালে যাব, আমারও এখন একটু কাজও আছে। আফরার কথায় খুশি হলেও শেষের কথাটা মন খারাপ করে দিল নাদিয়ার। নাদিয়ার ব্যবহার আজ আফরা ধরতে পারছে না। মেয়েটা তাদের সাথে খেলা খেলছে, নাকি মেয়েটার ব্যবহারই এমনি। মীরার দিকে আর চোখে তাকালো সে। মীরার দৃষ্টিতেও সন্দেহ। কিছুক্ষণ চুপটি করে ভাবলো আফরা। হেসে বলল, আচ্ছা চলো, তুমি যেখানে নিয়ে যাবে আজ আমরা সেখানেই যাব, সে হোক পাতালে। খুশিতে খিলখিল করে হেসে উঠল নাদিয়া। হয়তো জড়িয়েও ধরতো যদি না মধ্যখানে টেবিল থাকতো। উল্লাসের সহিত বলে উঠল, একদিনের কাপড় গুছিয়ে নাও, আমরা বাইক নিয়ে যাব। তাড়াতাড়ি চলো, সময় নেই। উফ, আমার যে কি খুশি লাগছে। নাদিয়া তড়িঘড়ি করে বের হয়ে গেল। আফরা, মীরা একে অপরের মুখ যাচাই করছে। হয়তো নাদিয়ার নতুন আচরণের মানে খুঁজছে। তবে এতই কি সহজ? খেয়ে জানে আবার কি হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপভোগ করছে মীরা, মিহি। এই প্রথম তারা এতদূর পর্যন্ত এসেছে। খোলা চোখে নিজে জন্মভূমির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারছে। ড্রাইভিং সিটে বসে আছে আহিস, তার দৃষ্টি সম্মুখে। নজর ঘুরলেই যেন খাদে পড়ে যাবে। মিহি সামনে বসে একটু পর মাকে এটা সেটা দেখাচ্ছে। মেয়ের হাসি খুশি মুখটা দেখে মনিরা প্রকৃতির থেকে হাসিতে বিমোহিত হচ্ছে বেশি। বাঁধন ছাড়া হাসি এই প্রথম যে। সালেহা বেগম চুপচাপ বসে আছেন। বিয়ের পর একবার এসেছিলেন স্বামীর সাথে ঘুরতে। কী আনন্দটাই না হয়েছিল। ও যে বাড়ি ফিরে ঘরবন্দি হলেন। এরপর বাইরের রোদ বৃষ্টি দেখতেও কসরত করতে হতো। আজ কাছ থেকে প্রকৃতির উদারতা দেখতেও যেন শান্তি পাচ্ছেন না। মনের মধ্যে বন্দিদশার করুণ দৃশ্যগুলো ভাসছে। নীরবে মায়ের মুখভঙ্গি পরখ করছে আহিস। একটু হলেও হয়তো বুঝতে পেরেছে। গম্ভীর স্বরে বলল, অতীত তোমাকে শুধুই কষ্ট দেবে মা। অগোছালো অতীত না ভেবে সাজানো গোছানো বর্তমান নিয়ে ভাবো। এই যে তোমার পাশে তোমার মেয়ে বসে আছে, যে তোমাকে সবচেয়ে বেশি ভরসা করে। এই যে ছোট নাতনি তোমার, যে তোমাদের দুজনের আশ্রয় বেঁচে আছে। ওদের দুজনের কথা ভেবে বর্তমানে হাসি খেলে কাটিয়ে ভবিষ্যৎটা সুন্দর করো। দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যাও। কালো রাতের কালো থাবা আজ বহু দূরে। তিনজনই আহিসের কথা মনোযোগ দিয়ে শুনল। সালেহা বেগমের যেন এক ছুটে মনটা ভালো হয়ে গেল। ছেলেটা এত গুছিয়ে কথা বলতে পারে, মন ভরে যায়। হাসলেন তিনি। হাসলো না মনিরা। ভ্রু উঁচিয়ে বলল, আর আপনি আপনি নেই? আর চোখে মনিরাকে দেখার চেষ্টা করলো আহিস। ঝাপসা মুখশ্রী দেখে আবারও সামনে দৃষ্টি ফেরালো। হেসেই বলল, সে তো এক যাযাবর। কমলা রঙের সূর্যটা পশ্চিম দিগন্তে ঝুলে আছে। আকাশে বিদ্যমান দুটো রং। সাদার নিচে নীল আঁচল পেতে ঢেকে রেখেছে আকাশকে। দুটো রঙকেই খুব জলদি আলাদা করা যায়। ইস, কী দৃশ্য! এই মুহূর্তটার জন্য কি জায়গাটার নাম নীলাচল রাখা হয়েছে? সূর্যাস্ত দেখছে আফিফ। পাশেই দাঁড়িয়ে আছে কামিনী বেগম। সূর্য বিদায় ক্ষণে শুধু নিজেকেই রাঙায়নি, রাঙিয়েছে সকল প্রকৃতিপ্রেমীদের। মুখশ্রীতে লেপ্টে আছে সাঁঝের মায়া। ছেলেকে দেখেই কামিনী বেগম হাসলেন। চোখ বড় বড় করে সূর্যের ডুবে যাওয়া দেখছে। এমন দৃশ্য এত কাছ থেকে আগে দেখেননি বলেই হয়তো এমন বিস্ময় ভাব। তবে ছেলে যে কাউকে দেখবে না, নিজের অবাক মুখশ্রী। বাইরের মানুষের সামনে নিতান্তই গম্ভীর কঠোর মনের একজন নির্দয় মানুষ।
কামিনী বেগম পাশের 3 জন মেয়েকে অনেকক্ষণ হলো পরখ করছেন। কারোরই মুখ তিনি দেখতে পাননি, তবে দূর থেকে 3 জনেরই কেশের বাহার দেখেছেন মুগ্ধ হয়ে। ছেলের দিকে ভয়ে সামনে এগোনোর সাহস পাচ্ছে না। আফিফ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকালো, ডান হাতটা আঁকড়ে ধরে বলল, ওই দিক কি দেখছো মা? কামিনী বেগম দুবার মাথা নাড়ে, কিছু দেখেছে না সে। আফিফের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে আসে। হেলায় এক পলক দৃষ্টি ফেলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। মায়ের মতলব বুঝতে সময় লাগে না, বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, উফ মা, তোমার এমন বাজে স্বভাব কবে থেকে হলো? আমাকে রাগিও না, ঘুরতে দাও। মায়ের হাত ধরেই হাঁটে ধরে সে। এখানে আর এক মুহূর্তও নয়, অঘটন বলে কয়ে আসে না। সূর্যের দিকে বিদ্বেষ দৃষ্টিতে তাকিয়ে আছে নাদিয়া। মন তার মোটেও ভালো নেই। কিসের জন্য এত তাড়া দিয়ে আসলো? এই প্রকৃতির মায়া তার আছে না? সৌন্দর্য চোখ চিকচিক করে। আফরার দিকে এক পলক তাকিয়ে দেখলো আফরা গম্ভীর দৃষ্টি ফেলেই আকাশ দেখছে। দীর্ঘশ্বাস গোপন করে ইনিয়ে বিনিয়ে বলল, এই আফরা, তুমি না বললে তোমার ছাত্রী আজ ঘুরতে আসবে, আসেনি? কথাটা বলেই নাদিয়া অন্যদিকে তাকায়। ধরা পড়ে যাওয়ার ভয়েই হয়তো। আফরা মুচকি হাসে। নাদিয়ার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে, এসেছে তো, ওই যে তাকাও। নাদিয়া ঝট করে আফরার দৃষ্টি অনুসরণ করে তাকায়। চোখে মুখে ফুটে ওঠে মুগ্ধতা। ওই যে দেখা যাচ্ছে সুদর্শন এক পুরুষ। নাদিয়ার চাহনিতে বাঁকা হাসে মীরা। আফরার আড়ালেই নাদিয়া ইতস্তত করে বলে, কথা বলবে না ওদের সাথে? তোমাকে দেখে খুশি হবে, চলো চলো। আফরাকে কিছু বলার সুযোগ না দিয়েই নাদিয়া হাত ধরে টেনে নিয়ে যায়। একসাথে দাঁড়িয়ে ছিল মনিরা, আহিস, মিহি। ম্যামকে দেখে মিহি মৃদু চিৎকার করে ওঠে, ম্যাম, তুমি এখানে? দৃষ্টি পড়ে সবার। মনিরা এগিয়ে এসে আফরার গাল টেনে ধরে। মিহি মিষ্টি হেসে বলে, আরে আফরা, তোমরা আসবে বলতে একসাথে আসা যেত। অপ্রস্তুত হাসে আফরা। কি বলবে? পরিস্থিতি থেকে ঝট করে নাদিয়া বাঁচিয়ে নেয়। উল্লাসিত কণ্ঠে বলে উঠল, আহিস ভাইয়া, তুমি এখানে কবে আসলে? বিব্রত হয় আহিস। নাদিয়ার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, মাতাল যে, তুই এখানে কি করিস? সম্বোধনে তুই শুনে নাদিয়ার চোখ মুখ লাল হয়ে আসে। মাতাল না হয় ঠিক ছিল, তাই বলে সোজা তুই? চোখ মুখ লাল করে কিছু বলবে তার আগে আহিস বলে উঠল, কি রে, পেনে ঘটেছে নাকি? চোখ মুখ লাল কেন? লাগবে মদ? আদিবাসীরা বাংলা মদ বানায়, নিয়ে আসবো? ভৎসনা। নাদিয়ার কান্না পায়। লোকটা জেনে বুঝি তাকে এইসব বলছে। আহিসের মুখে ফুটে ওঠে অদ্ভুত হাসি। চট করে এক পলক আফরার দিকে তাকায়, তারপর মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, চলো আম্মা, ওইদিকে যাই। দুপা এগিয়েই আবারও দাঁড়িয়ে যায় সে। পিছু ঘুরে তীক্ষ্ণ কণ্ঠে মনিরাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, সংবর্ধনা জানিয়ে তোমাকে আহ্বান করতে হবে, সাথে এসো। মনিরা কটমট করে তাকায়, তবে আহিসের তীক্ষ্ণ দৃষ্টির সাথে পেরে ওঠে না। অগত্যা আফরাত থেকে বিদায় নিয়ে আহিসের পিছু নিতে হয়। সালেহা বেগম ছেলের কাছে তেমন কিছু মনে করেন না, ভেবেই বসেন পূর্ব পরিচিত বা বন্ধু, তাই তিনিও বিদায় নিয়ে চলে যায়। নাদিয়া রাগান্বিত ঈর্ষিত চোখে আহিস মনিরাকে দেখে। পাশ থেকে আফরাও ফিসফিস করে বলে ওঠে, Jealousy is the proof of love. আড়াল থেকে খিলখিল করে হেসে ওঠে মীরা। নাদিয়া কিছুটা চমকায়, পরক্ষণেই লজ্জা ভাব ফুটে ওঠে মুখশ্রীতে। মীরার হাসি দীর্ঘ হয়। আফরা খানিক বিচলিত হয়ে মীরার হাত চেপে ধরে। থামে না মীরার হাসি, হাসতেই থাকে সে, তবে হাসিতে প্রাণ খুঁজে পায় না আফরা। কি এক অসহ্য ব্যথার ছোঁয়া পায়। আফরা নিজেই কেঁপে ওঠে। সময় বুঝি হয়ে এলো, জয় কার হবে? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থান করছে সবাই। পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে চারপাশ ভালো করে পরখ করলেই সাঙ্গু নদী এবং দূরের বান্দরবন শহর দেখা যায়। প্রকৃতিপ্রেমীদের উল্লাস এতে হয়তো দ্বিগুণ হয়। সবুজ গাছপালার আবরণে ছোট্ট ছোট্ট ঘর, সরু রাস্তা, সরু নদী, প্রাণ জুড়িয়ে যাবে না? নীলাচল পর্যটন কেন্দ্রে রাত্রি যাপনের জন্য তৈরি করা হয়েছে নীলাচল নীলাম্বরী রিসর্ট। এখানেই রাত্রি যাপন করবে আফিফ।
সকালেই মেঘ ছুঁয়ে দেখবে। রিসর্টে পৌঁছে আফিফ জিয়াউলকে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে। কামিনী বেগম পা চালিয়ে এগিয়ে যান। কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াউল আফিফের পা ধরে বসে। গম্ভীর দৃষ্টি ফেলে আফিফ। এর আগেও অনেকবার জিয়াউলের আচরণ দেখেছে, তাই চমকায়নি। নাকি কান্না করে জিয়াউল বলে ওঠে, স্যার আপনি আমার স্যার, আমার বস, আমার কর্তা, আমার ভাই। আপনাকে আমি কত সম্মান করি আপনি নিজেও জানেন না, কত ভালোবাসি আপনি তাও জানেন না। সময় করে বলবো একদিন আপনি কত ভালো। আপনি চুপ হয়ে যায় রক্তিম চোখ দেখে। আফিফ থমকেই বলে ওঠে, নাটক করো জিয়া, সোজা সাপটা বলো কি হয়েছে, কি দরকার? স্যার আমার কোনো দোষ নেই, আমি প্রকৃতির ছবি তুলছিলাম। কোথাকার এক মেয়ে সে ফোনটা কেড়ে নিয়ে বলল আমি নাকি লুকিয়ে তাদের ছবি তুলছিলাম। বিশ্বাস করেন স্যার, আমি এমন কিছু করিনি। ফোন নিয়ে চলে গেছে স্যার, এখন কি হবে? আফিফের রাগ এবার চরমে পৌঁছে যায়। ফোন নিয়ে গেছে মানে? দ্বিগুণ ধমকে বলে ওঠে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার ফোনে কত ইনফরমেশন আছে। একটা মেয়ে তোমার ফোন নিয়ে গেল আর তুমি আমার পা জড়িয়ে বসে আছো। আমার সামনে থেকে না সরলে আমি থাপ্পড় দিয়ে বসবো জিয়া। কোনো তথ্য লিক হলে ইমিডিয়েট আমি অ্যাকশন নেব। নিজের ডিউটিতে আমি আমার বাবাকেও মানি না, কথাটা মনে রেখো। জিয়াউলের এতক্ষণে মনে পড়ল বিষয়টা। ক্রমশই গলা শুকিয়ে আসে তার। চুল খামচে ধরে মৃদু চিৎকার করে। কি করে ফেললো? চিন্তায় পড়ে নিজের ডিউটি ভুলে গেল কি জন্য এসেছে। ফোনের লক কেউ খুলতে পারলে তার চাকরি নিয়ে টানাটানি হবে নিশ্চিত। তবে সেই এসব নিয়ে চিন্তা করছে না, করছে টিম নিয়ে। একটু আগেই তো স্যার তাকে কতগুলো লিস্ট দিল। এসব লিক হলে এই অপারেশন ফিনিশিং এখনই করতে হবে, হার নিশ্চিত। দুশ্চিন্তায় পায়চারি করতে থাকে জিয়াউল। বিড়বিড় করে বলে, মেয়েটা ইচ্ছে করে এমন করেনি তো শত্রুপক্ষের কেউ? প্রকৃতির নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে শেয়ালের হুক্কা হুয়া ডাক, বেওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে বিচ্ছে যেন। নিশাচরের মতো জেগে আছে দুটো মানুষ। একজন বন্দি আর একজন বাঁধনহারা ঘুরে বেড়াচ্ছে ঘরের এক কোণ থেকে অপর কোণ। কিছুক্ষণ পরপর মৃদু শব্দ হচ্ছে। কেউ লোহা জাতীয় কিছু সংঘর্ষে মত্ত। পিটপিট চোখ নিয়ে নিজের মৃত্যুর সন্ধিক্ষণ দেখছে আরফ। ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছে। চোখ মুখ ফুটে উঠেছে বাঁচার আকুতি। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে আরফ। মুখ যে বাঁধা, আজ আর কোনো মুখোশধারী নয়। কেউ নিজেকে মুক্তভাবে উপস্থাপন করে মৃত্যুর বার্তা নিয়ে এসেছে, অথচ ক্রোধে ফেটে পড়ে দুঘা লাগানোর মতো শক্তি তার মাঝে নেই। সেই যে পুলিশের থেকে পালিয়ে পেট ভরে খেয়েছিল, তারপর একটা দানাও জোটেনি। পানি পিপাসায় গলা যেন খরায় পরিণত হয়েছে। এক ফোঁটা পানিও পায়নি। নাক দিয়ে গোঙানির চেষ্টা করে আরফ। ক্ষীণ শব্দ হয়, যা কারোর পৈশাচিক হাসির অতলে তলিয়ে যায়। হাসি থামে অনেকক্ষণ পর। এগিয়ে আসে লোকটি, আরফের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, গলা শুকিয়ে গেছে, ওকে, নো প্রবলেম, ওয়েট। লোকটি হেলতে তুলতে বাইরে চলে যায়। ফিরে আসে মদের বোতল নিয়ে। চেয়ারে বসে মদের বোতলটা শব্দহীন ফ্লোরে রাখে। বাম হাতে থাকা দুটো গ্লাসে তরল পানীয় ঢেলে এগিয়ে দেয় আরফের দিকে। কিছুক্ষণ হাত বাড়িয়েই রাখে, বিনিময় হয় না। আরফের হাত যে বাঁধা। লোকটি ভ্রুকুচকে বলল, কি হলো, নিচ্ছেন না কেন? ইচ্ছে নেই? আচ্ছা সমস্যা নেই, আমিই খাচ্ছি। কথাটি শেষ করে আয়েশ করে চুমুক বসায় গ্লাসে। তৃপ্তিতে চোখ বুঝে নেয়, বলে ওঠে, অমৃত, অফারটা মিস করে গেলেন। আরফ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মদের গ্লাসের দিকে। পিপাসাটা বেড়ে যাচ্ছে। লোকটা বেশ খানিকটা সময় আরফকে দেখিয়ে দেখিয়ে মদ পান করে। নেশা ধরে যাচ্ছে, তবে সেটা মদের নাকি রক্তের বুঝে উঠতে পারে না। চেয়ারের পেছনে থাকা চাপাটিটা হাতে নিয়ে বিকট শব্দে হাসতে থাকে। ভয়ে জমে যায় আরফ। পাকস্থলীও যেন গুলিয়ে ওঠে। লোকটি কোনো রকম বাক্য ব্যয় না করেই ধারালো নখ বসিয়ে দেয় আরফের চক্ষু কোটরে। মৃগী রোগীর মতো ছটফট করে আরফ। ইতিমধ্যেই চোখ বেয়ে রক্তিম অশ্রু গড়িয়ে পড়েছে অবিরাম। লোকটি রক্তের খেলায় মত্ত হয়ে উঠেছে। রক্তে রক্তিম হওয়া বাম হাতটি নাকের সামনে ধরে। নাসিকাপথের ছিদ্র দিয়ে অক্সিজেনের সাথে প্রবেশ করে রক্তের মিষ্টি ঘ্রাণ। উন্মাদ হয়ে হিসিয়ে বলে ওঠে, রক্তের পিপাসা তীব্র হচ্ছে। তারপর লোকটি আবারও চেয়ারে বসে যায়। ঝিম মেরে মাথা নিচু করে বসে থাকে। আরফের ছটফটানি বেড়েই চলছে।
হয়তো ছেলেটা এখন অজ্ঞান হয়ে যাবে। লোকটি গলা পরিষ্কার করে সরল গলায় বলে ওঠে,